নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন ঝকঝকে একটি পর্ব নিয়ে। গত দুটি পর্বে আপনারা দেখেছেন আমি এসেছি বোলপুরে, না শান্তিনিকেতন নয়। ঘুরে দেখছি বোলপুরের আশেপাশে ছড়িয়ে থাকা নানান অচেনা বা স্বল্প চেনা গ্রামগুলি, যেগুলি নিজস্বতায় হয়ে উঠতেই পারে এক একটি দারুণ পর্যটন স্থল। আগের দুটি পর্বে দেখেছি সুপুর, রায়পুর এবং দেউলি গ্রাম। আজ আমাদের শান্তিনিকেতনের আশেপাশে সিরিজের তৃতীয় পর্ব। আজ যাচ্ছি ইটন্ডা। বেরিয়ে পড়েছি শ্রীনিকেতনে আমার রাত্রিবাসের ঠিকানা থেকে। আমার এক ভ্রাতৃপ্রতিম বন্ধুস্থানীয় বাড়িতে ছিলাম আমি। যুক্তিসঙ্গত কারণেই সেই বাড়ি আর দেখালাম না। আপাতত শ্রীনিকেতনের ভেতর দিয়েই চলেছি। শ্রীনিকেতনের চৌহদ্দি ছাড়িয়ে বড় রাস্তায় উঠে এবারে যাব বোলপুর শহরের দিকে। চলেছি বোলপুর শহরের মধ্যে দিয়ে। এই পথ ধরে আমি রেল লাইন পার করে যাব স্টেশনের পূর্ব দিকে। পার করে নিয়েছি রেল লাইন, ধরে নিয়েছি স্টেশন রোড বা নেতাজি রোড। এই পথ ধরে যাব সোজা আরতি মোড় পর্যন্ত। আরতি মোড় পার করে ডান দিকে ধরে নিয়েছি পালিতপুর রোড। এবারে বেশিক্ষণ নয়, এই পথ ধরে কয়েক মিনিট যেতে হবে। সামনেই আসছে নিমতলা মোড়। সেখান থেকে বেঁকে যাব এবার ডান দিকে। এই পথ চলে গিয়েছে ইটন্ডার দিকে। এবারে রাস্তাটা খুব সুন্দর হয়ে গেল, অর্থাৎ চারপাশের দৃশ্যপট বেশ সবুজ, সুন্দর, মনোরম আকার ধারণ করেছে। গ্রাম্য পথের দুধারে গাছের সারি, তার আলো আঁধারির মধ্যে দিয়ে চলেছি আমি। সকালটা সুন্দর হয়ে গেল এই পথের দাবিতেই। বোলপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অজয় নদের উত্তর তীরবর্তী প্রাচীন গ্রাম এই ইটন্ডা। এককালে এখানে নদী বন্দর ছিল। এই বন্দরের মাধ্যমে দূরবর্তী গ্রামগঞ্জের সঙ্গে বেশ জমকালো ব্যবসা বাণিজ্য চলত। আমদানি রপ্তানির সম্পদগুলি ছিল মূলত কাঁসা পিতলের পাত্র, গালার শিল্প সামগ্রী, লৌহজাত দ্রব্য, গাড়ার বস্ত্র ইত্যাদি। এককালে এই এলাকায় প্রচুর ধনী গোয়ালার বসতি ছিল। তাদের দুধ, দই, ঘি প্রভৃতিও অজয় নদ মারফত বহুদূর পর্যন্ত পৌঁছে যেত। অজয়ের যে অংশে গোয়ালাদের ঘি ভরা নৌকোগুলি নোঙর করা হতো, পরে তার নাম হয়েছিল ঘৃতদহ। অনেকেই মনে করেন ইটন্ডা নামটা আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার অপভ্রংশ। 150 থেকে 200 বছর আগে অজয় যখন গ্রামের পাশ দিয়ে বয়ে যেত, তখন নীল চাষ এবং ব্যবসার জন্য বিখ্যাত ছিল এই জায়গাটা। এখন অবশ্য সময়ের সরণি বেয়ে নদী সরে গিয়েছে অনেকটা, নীল চাষের প্রয়োজনও ফুরিয়েছে। 19বিংশ শতাব্দীর গোড়ায় বিভিন্ন পেশার মোট 18টা পাড়া নিয়ে তৈরি হয় এই বর্ধিষ্ণু গ্রাম ইটন্ডা। আজ কালের স্রোতে তার জৌলুস কিন্তু অনেকটাই হারিয়েছে। মিনিট 15 পর সামনেই আসছে ইটন্ডা। আসলে সবুজ ক্ষেত দেখতে দেখতে বেশ একটা ভালো লাগার আবেশে মোহাবিষ্ট হয়ে পড়েছিলাম। একটু পরেই দেখি সামনে পথের ধারে ইটন্ডার বোর্ড। সামনে একটা ছোট্ট বাজার। এখানেই গাড়ি থেকে একটু নামা যাক। সকালের দিকে এসেছি। ইটন্ডা বাজারে গাড়ি রেখে দেখলাম চারপাশে সুন্দর একটা গ্রামীণ ছবি। সবুজ মাঠ, মাঠে মাঠে আলু উঠছে এখন। এখানেও ব্যতিক্রম নয়। মাঠের আলু নিয়ে যেতে হাজির গরুর গাড়ি। সুন্দর একটা ছবি। আমিও এবার একটু নেমেই পড়লাম আলুর খেতে। সকালের সোনারোদ গায়ে মেখে এই সবুজের মাঝে পদচারণার আনন্দটুকু ছেড়ে দিতে চাইল না মন। মাটি উস্কে দেখলাম দেখা যাচ্ছে আলু। একটা আলু উপহারও পেলাম। আমার জন্যই বোধহয় কেউ রেখে গিয়েছিলেন ক্ষেতের পাশে। মাঠের পাশ দিয়ে বয়ে গিয়েছে
ছোট্ট একটা খাল। এঁকে বেঁকে তার বয়ে যাওয়া দেখে অনেকটা সেই হাঁসুলি বাঁকের কথা মনে পড়ছিল। সেই যে আমাদের লাভপুর কীর্ণাহার পর্বে ছিল, বক্রেশ্বর এবং কোপাই নদীর মোহনার কাছে হাঁসুলি বাঁক, এও যেন অনেকটা সেই রকমই। সবুজ ক্ষেত ছেড়ে এবার উঠে এলাম উপরে বাজারের দিকে। ছোট্ট বাজার, গুটি কয়েক দোকান, তার মধ্যে মিষ্টির দোকান 3টি। স্থানীয়দের পরামর্শ মতো গেলাম মাঝের এই দোকানটিতে। গ্রামে ঢুকলে নাকি আর কিছুই মিলবে না, তবে এই দোকানে তেমন নাম কিছু নেই। শোকেসে মিষ্টির সম্ভারও খুবই সামান্য। সামনে ছানার জিলিপি ভাজা হচ্ছিল বটে, তবে তেল এবং রসের চেহারা দেখে আমি খুব একটা সাহস পেলাম না। কালো জাম এবং মৌচাক নিয়ে নিলাম, পরে কোথাও বসে খাওয়া যাবে। 2টি মিষ্টিরই 5 টাকা করে দাম। মিষ্টি নিয়ে এবারে যাওয়া যাক গ্রামের ভিতরে। ছোট হলেও ইটন্ডা কিন্তু বেশ সমৃদ্ধ গ্রাম। বাড়িগুলি দেখলেই বোঝা যায় সেটা। ইটন্ডা মূলত মন্দির গ্রাম। বিভিন্ন সময়ে একাধিক সম্প্রদায় বা ব্যক্তির সহযোগিতায় এই প্রাচীন গ্রামটির সমগ্র অঙ্গ জুড়ে বেশ কিছু মন্দির খোদিত রয়েছে। সেগুলির ইতিহাস সম্পর্কে কেউই সঠিক ধারণা দিতে পারেন না বটে, তবে লোকমুখে প্রচারিত শ্রুতিকথাতেই কিছুটা আন্দাজ করা যায়। এইসব মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকে নানান রোমহর্ষক অলৌকিক ঘটনাও। আমি প্রথমে যাব স্থানীয় শিব মন্দির এবং নারায়ণ মন্দির দেখতে। গ্রামের মানুষ কিন্তু বেশ ভালো। মন্দির কোথায় জানতে চাওয়াতে একজন আমায় তার নিজের গাড়ি নিয়েই পথ দেখিয়ে নিয়ে গেলেন মন্দির পর্যন্ত। গ্রামের সাধু ও পাইন পরিবার বিভিন্ন সময়ে অনেকগুলি মন্দির নির্মাণ করেছিল। তার মধ্যে একটি পাইন পরিবারের এই রেখো দেউল প্রকৃতির শিব মন্দির। 1815 সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন গদাধর পাইন। মন্দিরটির অলঙ্কার হিসেবে পোড়ামাটির টেরাকোটা শিল্পের ফলক ব্যবহার করা হয়েছিল। এই মন্দিরটি অবশ্য এখন বন্ধ, তাই ভিতরে শিবলিঙ্গটি দেখা গেল না। এই রেখো দেউল মন্দিরের পাশেই ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে সাধু পরিবারের একটি পঞ্চরত্ন শৈলীর শিব মন্দির। মন্দিরের প্রবেশদ্বারের কিছুটা উপরে বসানো একটি কালো ফলকে বাংলায় স্পষ্ট উল্লেখ আছে 1750 শকাব্দ অর্থাৎ 1818 সালে রাসানন্দ সাধু এটি নির্মাণ করেছিলেন। এখানেও মন্দিরটির আপাদমস্তক পোড়ামাটির টেরাকোটা শিল্পের অপূর্ব অলঙ্কারে অঙ্কিত। সংস্কারের অভাবে এই টেরাকোটা শিল্পের অনেক চিত্রই অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, বাকি চিত্রগুলিও নষ্ট হওয়ার পথে। এই 2 মন্দিরের মাঝে আছে আর একটি শিব মন্দির। তবে দালান শৈলীর এই মন্দিরটিকে বাইরে থেকে বোঝা বেশ মুশকিল, একটু অন্য ধরনের দেখতে। তবে ভিতরে একটা শিবলিঙ্গ আছে, নিত্য পুজোও হয়, তা টাটকা ফুল এবং ধূপের ধোঁয়া দেখেই বোঝা গেল। একটু আগেই কেউ পুজো দিয়ে গিয়েছেন। এই মন্দিরের গায়ে তেমন কোনো শিল্পকলা চোখে পড়ে না। স্ট্যাকোর কাজ আছে বটে মন্দিরের দরজার উপরে, তবে সেই দরজা নষ্ট হয়ে গিয়েছে, একটা টিন দিয়ে কোনো মতে আটকানো। এই 3 মন্দিরের পাশেই রয়েছে সাধু পরিবারের আর এক অপূর্ব কীর্তি নারায়ণ মন্দির। বাইরের থেকে বোঝার উপায় নেই ভিতরে এমন একটি রত্ন লুকিয়ে আছে। চলুন সামনের গেট দিয়ে ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকে আমি তো অবাক। হঠাৎ দেখলে মনে হবে প্রাচীন কোনো রাজবাড়ির সম্মুখভাগ। দালান শৈলীর দ্বিতল চাঁদনি আকারের শ্রীধর মন্দির এটি। এমন একটা মন্দির এই এলাকায় রয়েছে দেখে বেশ বিস্মিতই হলাম। পরিবারের কোনো মহিলা সদস্যের অনুরোধে
রাসানন্দ সাধু এই মন্দিরটিও নির্মাণ করেন বলে শোনা যায়। মুগ্ধ হয়ে দেখছিলাম এর কারুকাজ, গঠনশৈলী। ইটন্ডায় যে এককালে বিষ্ণু দেবতার আরাধনা হতো তার উৎকৃষ্ট উদাহরণ ইউরোপিয়ান শিল্পরীতির সংমিশ্রণে তৈরি এই মন্দিরটি। আজও সাধু পরিবারের বংশধররা এই মন্দিরের দেখভাল করে চলেছেন। তবে সংস্কার করার সামর্থ্য না থাকায় চুন সুরকিতে নির্মিত মন্দিরটি জায়গায় জায়গায় ক্ষয় ধরেছে। এই মন্দিরের দোতলায় যাওয়া যায়। তবে এখন অতি ভঙ্গুর অবস্থার কারণে তা বেশ বিপজ্জনক। দোতলার ছাদের বেশ কিছু অংশ ভেঙেও পড়েছে। মন্দিরের ভিতরের দেওয়ালে লক্ষ্য করা যায় রঙিন স্ট্যাকোর কাজ, সেগুলিও ভারী সুন্দর। ভিতরে আছেন শালগ্রাম শিলারূপী নারায়ণ, নিত্য পুজো হয় তার। আমার কিন্তু বেশ লাগলো ইটন্ডার এই নারায়ণ শ্রীধর মন্দিরটি। এই কয়েকটি মন্দির একত্রে দেখে এবার রওনা দিলাম আর এক বিখ্যাত মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে সামান্যই পথ, গাড়িতে 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাব হরকা কালী মন্দিরে। ইটন্ডা গ্রামটির খ্যাতির মুকুটে উজ্জ্বল একটি পালক হলো এই জোড়বাংলা কালী মন্দিরটি। এই মন্দির স্থানীয়দের কাছে হাড়কাটা বা হরকা কালী মন্দির বলেই পরিচিত। খুব সুন্দর গ্রামীণ প্রকৃতির মাঝে এই মন্দিরের অবস্থান। মন্দিরের পাশেই ছোট্ট পুকুরে খেলা করে হাঁসের দল, মাঠের পাশে গরু বাঁধা, গ্রামের চেনা ছবি জড়িয়ে আছে চারপাশে। 1600 শতকের পরের মন্দিরগুলি গ্রাম বাংলার সাধারণ মানুষের কথা ভেবে তাদের কুঁড়ে ঘরের আদলে চালা প্রকৃতির তৈরি করা হতো। দুটি চালা প্রকৃতির মন্দিরকে যখন পাশাপাশি রেখে জোড়ায় নির্মাণ করা হয় তখন তাকে জোড় বাংলা মন্দির বলে। এখানে উল্লেখ করতে হয় ইটন্ডার বাজারপাড়ার এই জোড় বাংলা মন্দিরটি বীরভূমে মাত্র একটি আছে, তাই এর গুরুত্ব অন্য প্রাচীন মন্দিরগুলির তুলনায় কোনো অংশে কম নয়। ইটন্ডার এই মন্দিরের মূল আকর্ষণ এর সমস্ত শরীর জুড়ে ফুটিয়ে তোলা চোখ ধাঁধানো পোড়ামাটির টেরাকোটা শিল্প। শিল্পীর নিপুণ হাতে নিখুঁতভাবে পুরাণের বিভিন্ন চিত্রপট তুলে ধরা হয়েছে। আছে অন্যান্য সামাজিক চিত্রও। মুগ্ধ হয়ে যেতে হয় এই শিল্পকলা দেখে। তবে মন্দিরটির নির্মাণকাল নিয়ে বিতর্ক আছে। একমতে প্রায় 200 বছর আগে এই এলাকায় একদল রুহিদাস সম্প্রদায় বাস করত। তাদের জীবিকা ছিল মরা পশুর হাড় কেটে চিরুনি, গলার মালা প্রভৃতি অলংকার তৈরি করা। স্থানীয় ভাষায় তাদের হাড় কাটা রুহিদাস বলা হতো। অষ্টাদশ শতকের প্রথম দিকে তারাই সোনামুখীর নির্মাণ শিল্পীদের দিয়ে চুন সুরকির গাঁথনিতে এই অপূর্ব সুন্দর কালী মন্দিরটি নির্মাণ করেন। অন্য সূত্র বলছে 1844 সালের দিকে মন্দিরটি তৈরি করেছিল সাধু পরিবার, কিন্তু দুঃসাহসী হাড় কাটা ডাকাত দল এখানে মায়ের পুজো সেরেই ডাকাতি করতে যেত। দীর্ঘদিনের অবহেলায় এই মন্দিরটিও ধ্বংসের দিকেই ধাবিত হচ্ছিল। সমস্ত শরীর জুড়ে ফুঁড়ে বেরিয়েছিল বট অশ্বত্থ। নষ্ট হচ্ছিল প্রাচীন টেরাকোটা শিল্পের চিত্রপট। পরে রাজ্য সরকার মন্দিরের সংরক্ষণের দায়িত্ব নেয়। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ 1997 সাল থেকে 2011 সালের জুলাই পর্যন্ত সংস্কার করে মন্দিরটিকে ধ্বংসের হাত থেকে কিছুটা রক্ষা করে। ভিতরে কালী মায়ের মূর্তি আছে। জোড় বাংলা হরকা কালী মন্দির দেখে চলে এসেছি এবার সামান্য দূরেই থাকা আদিবাসী পাড়ায়। এখানে আছে ইটন্ডার আরেকটি বিখ্যাত মন্দির। রথতলা বা চণ্ডীতলার কেশবাই এই গ্রামের সবচেয়ে প্রাচীন মন্দির। মন্দিরের অবস্থানটি কিন্তু দারুণ এবং অদ্ভুত। বর্তমানে এই মন্দির নিশ্চিহ্ন হওয়ার মুখে। এক বিশাল পাকুড় গাছ
মন্দিরটিকে গ্রাস করে চলেছে বছরের পর বছর। তবে সেটাই এক অদ্ভুত রূপ দিয়েছে এই মন্দিরটিকে। সবুজ ক্ষেতের পাশে পুকুরের ধার ঘেঁষে এই মন্দিরের অবস্থান প্রাকৃতিকভাবেও মনোরম। মন্দিরটি এককালে পঞ্চরত্ন শৈলীর ছিল বলে জানা যায়, তবে এখন সেসব আর কিছু বোঝা যায় না। এবার একটু জেনে নেওয়া যাক এই মন্দির সম্পর্কে। পুরাণ মতে সতীর 51টি মহাপীঠ থাকলেও বেশ কিছু উপপীঠও আছে। বীরভূমের কসবা ফুলবেড়ের পাশাপাশি ইটন্ডার এই কেশপীঠকেও সতীর উপপীঠ রূপে মান্যতা দেওয়া হয়। কথিত আছে বৃন্দাবনে দেবীর কেশ পতিত হয়ে কাত্যায়নী মন্দির স্থাপিত হয়। তবে সেই কেশগুচ্ছের কিছু অংশ ইটন্ডাতেও পতিত হয়েছিল বলে জনশ্রুতি আছে। তাই ইটন্ডার কেশবাই মন্দির সতীর উপপীঠ নামেই পরিচিত। এককালে দেবী কেশবাই ইটন্ডা সহ পার্শ্ববর্তী গ্রামের শাসন দেবী রূপেও বেশ সম্মানিতা ছিলেন। পোড়ামাটির ছোট ছোট ইট দিয়ে নির্মিত এই মন্দিরের গর্ভগৃহে আগে অষ্টধাতুর মূর্তি ছিল। 1600 শতকের দিকে কালা পাহাড়ের আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মূর্তিটি। তবে কয়েক বছর আগে পর্যন্ত সেটি মন্দিরেই শোভা পেত, পরে চুরি হয়ে যায় তা। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বিভিন্ন সময়ে বহিরাক্রমণ এই প্রাচীন স্থাপত্যগুলির ধ্বংসের অন্যতম কারণ হলেও মানুষের উদাসীনতাকেও সমানভাবে দায়ী করা যায়। এগুলি ধ্বংস হওয়া মানে বাঙালির ইতিহাসের একটা অধ্যায় পুরোপুরি মুছে যাওয়া। বোলপুরের এত কাছে এমন একটা গ্রামে এমন সব অসাধারণ মন্দির লুকিয়ে আছে, তা এখানে না এলে জানাই হতো না। কেশবাই মন্দির দেখে এবার চলেছি অজয় নদের দিকে। আগেই বলেছি অজয় আগে ইটন্ডার পাশ দিয়েই বইতো, এখন তা কিছুটা দূরে সরে গিয়েছে। তবে খুব বেশি দূরে নয়, টোটোতে দিব্যি চলে যাওয়া যায়। আমি তো গাড়ি নিয়েই চলেছি। মিনিট পাঁচেকের মধ্যেই চলে এলাম অজয়ের কাছে। বাঁধের এপাশে গাড়ি রেখে এবারে ওঠা যাক নদী বাঁধের ওপরে। ওপরে উঠেই মনটা জুড়িয়ে গেল। সবুজ কৃষিক্ষেত, সেটা পার করলেই দেখা যাচ্ছে অজয়। দূরে দেখলাম কৃষকেরা কাজ করছেন মাঠে, সেদিকেই এগোলাম আগে। এদিকেও এখন আলু তোলা হচ্ছে, মাঠেই সার দিয়ে আলুর বস্তা রাখা। মেয়েরা আলু তুলে জড়ো করছে একের পর এক। শান্ত অথচ ব্যস্ত কর্মজীবনের ছবি। এবার নজর দিলাম সামান্য দূরে, ওপাশ দিয়ে বয়ে যাচ্ছে অজয়। বলা বাহুল্য এই সময় তার জল বেশ কম। এবারে যাওয়া যাক নদের খুব কাছে। অজয়ের এখানে বালুময় শীর্ণ রূপ, তবে এখানে ওখানে জল রয়েছে কিন্তু ভালোই, যেন নদীর মাঝেই ইতিউতি পুকুর তৈরি হয়ে গিয়েছে। নদীবক্ষে এখন ধান চাষও হচ্ছে দেখলাম। তবে হ্যাঁ, জায়গাটা বেশ নিরিবিলি, ফুরফুরে একটা হাওয়াও দিচ্ছে। আমার তো ভালোই লাগছে। টলটলে জল দেখে এবার একটু নেমে গেলাম নিচে। বালি আছে, তাই কাদা নেই তেমন। ঠান্ডা জলে একটু হাঁটাহাঁটি বা জলক্রীড়া করতে ভালোই লাগছিল। শৈশব ফিরে পেলাম। কেউ দেখবার তেমন নেই বলে জল ছিটিয়ে একটু ছেলে মানুষও করে ফেললাম এই বেলা। সব মিলিয়ে বেশ ভালোই কিন্তু।
এবারে এখানে বসে একটু মিষ্টি খাওয়া অবশ্যই উচিত। তাই তো নদীর জলে পা ডুবিয়ে বসে গেলাম ঘাসে। এখন দুপুর প্রায় 12টা একটা বাজে। তা সত্ত্বেও কিন্তু এই অজয় নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে খুব খারাপ লাগছে না। রোদ্দুর আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফুরফুরে হাওয়া আছে, আর সঙ্গে এই ঠান্ডা জল, তাতে পা ডুবিয়ে বেশ প্রশান্তি অনুভব করছি। দারুণ লাগছে। এটাও খুব নির্জন। ইটন্ডা গ্রাম থেকে সামান্য একটু এসে এই অজয়ের ধার, দারুণ। আমার তো খুব ভালো লাগছে, নির্জন নিরিবিলি যা হয় আর কি। এখানে দুদণ্ড বসে থাকতে বেশ একটা অপূর্ব পুলক অনুভব করছি। এবার একটু মিষ্টি খাওয়া যেতেই পারে। আপনারা তো দেখলেন, সকালে দেখিয়েছিলাম ইটন্ডায় সেরকম বড়সড় দোকানপাট নেই। 3টে মিষ্টির দোকানের মধ্যে ওই কানার মধ্যে ঝাপসা মাঝেরটি আমাকে স্থানীয় একজন বলছিলেন, তার কথা শুনে গিয়েছিলাম। তো সেখান থেকেও 2-3 রকমের মিষ্টি ওখানে আছে, তার থেকে বেছে নেওয়া হলো। একটা হচ্ছে মৌচাক, আর একটা হচ্ছে কি বলে কালোজাম। ছানার জিলিপিটা তৈরি হচ্ছিল, কিন্তু সেটা আমার খুব একটা মনে হলো না যে খাই। তা এই দুটো মিষ্টি নিয়ে এসেছি, দেখি খেয়ে কীরকম কী দাঁড়াচ্ছে। ইটন্ডায় এসে মিষ্টি খাবো না সেটা তো হতে পারে না। প্রথমে হচ্ছে মৌচাক খাই। মৌচাক আমি জানতাম একটু লালচে টাইপের হয়, এই আবার সাদা মৌচাক, তাতে একটা সামান্য হলুদের একটা ছোঁয়া আছে। ওই দানাদারের একটা চ্যাপ্টা সংস্করণ, ওপরে সেই চিনির একটা মানে পুরো আবরণ, বেশ মিষ্টি, গ্রামের মিষ্টি যেরকম হয় আর কি। আচ্ছা, এই কালোজামটা খাওয়া যাক। কালোজামটা শক্ত পুর হয় জানতাম, কিন্তু এরা বেশ নরম নরম। কিন্তু কালোজামটি খুব ভালো সেরকম কিছু নয়, খুবই মাঝারি মানের মিষ্টি। আমি খুব একটা আশাও যে করেছিলাম বিরাট কিছু তা নয়, তবে এই ইয়েটা একটু কম মিষ্টি হলে ভালো হতো। তখন কিন্তু কালোজামের তুলনায় এই মৌচাকটি খেতে তুলনায় ভালো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা, এই পরিবেশটা। আমি ভেবেছিলাম যে অজয়ের তীরে বসে মিষ্টি খাবো, যাই হয়ে যাক, সেটাই খাচ্ছি। কিন্তু এরকম নদীর জলে পা ডুবিয়ে বসে বসে অজয়ের পাড়ে সুন্দর মিষ্টি খেতে পারবো সেটা আশা করিনি। ভালোই হয়েছে। আমি তাহলে একটু মিষ্টি খাই, একটু অজয়ের সঙ্গে গল্প করি, তারপরে আমি ফেরার পালা। আগে নিরিবিলিতে আমি আর অজয়, 2 বন্ধু একসঙ্গে অনেকটা গল্প। মিষ্টি খাওয়া হয়ে গেলেও বেশ কিছুক্ষণ রইলাম বসে। দূরে নদী পার হচ্ছে গরুর দল। এই দৃশ্য সেই কবিতার কথা মনে করিয়ে দিল। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। একটু পরে একটা ট্রাক্টরকেও দেখলাম পার হতে। পুরো মিলে গেল কবিতাটা। নদীর জল যেখানে একটু গভীর, সেখানে নেমে পড়েছে গরুরা। সুন্দর সাঁতার কেটে স্নান সেরে বাড়ি ফিরবে ওরা। সব মিলিয়ে নদীর বুকে নদের বুকে দাঁড়িয়ে এই টুকরো টুকরো ছবিগুলি দেখতে ভালোই লাগছিল। কিন্তু এবারে যে ফিরতে হবে, দুপুর হয়েছে, তাই নদীর ধার থেকে এবার ফিরে চললাম গাড়ির দিকে। সেই নদী পেরিয়ে মাঠ পার করে পথ। আপনারা যদি একটু বিকেল করে এখানে আসেন তাহলে কিন্তু ভালোই লাগবে। অজয় নদীর ধার থেকে রওনা দিলাম এবার। এখান থেকে আমি যাব আরেকটি গ্রাম থুপসরা। থুপসরাও কিন্তু বোলপুর থেকে খুব একটা দূরে নয়, তবে সেটা আসবে আগামী পর্বে, অর্থাৎ সামনের বুধবারে। থুপসরার সঙ্গেই থাকবে বোলপুরের কাছাকাছি আরও এক সমৃদ্ধ এবং বিখ্যাত গ্রাম হাটসেরান্দিও। ইটন্ডা মোড় থেকে ধরে নিয়েছি থুপসরা যাওয়ার পথ। এবারে যেতে যেতে বলি ইটন্ডা আসার উপায়। কলকাতা থেকে ট্রেনে বা বাসে বোলপুরে আসা যায় সহজেই। বোলপুর থেকে চাইলে টোটো ভাড়া করেই ইটন্ডা যাওয়া যায়। এছাড়া বোলপুর থেকে নতুনহাটগামী বাসে নিমতলা বাসস্টপে নেমে সেখান থেকেও টোটো ভাড়া করে যাওয়া যায় ইটন্ডা।
এই 20 টাকা মতো ভাড়া পড়ে। ইটন্ডা গ্রামের মন্দিরগুলি কিন্তু কাছাকাছি, চাইলে হেঁটেই দেখে নিতে পারবেন। নদীর দিকে গেলে অবশ্য একটা টোটো নিয়ে নিতে হবে। এখানে থাকার জন্য একটু দূরে 2-1টা রিসর্ট হয়েছে বটে, সেখানে থাকতেই পারেন। তাছাড়া বোলপুরে তো অজস্র হোটেল বা লজ আছে বিভিন্ন মানের, নেটে তাদের খোঁজ সহজেই মিলে যাবে। এইবেলা বলে রাখি, ইটন্ডায় কিন্তু কোনো ভাতের হোটেল নেই, নেই কোনো বড়সড় খাবারের দোকানও, তাই এখানে খাওয়া দাওয়ার ভরসা কিন্তু খুব একটা করবেন না। আজ তাহলে এখানেই শেষ করি। সামনের সপ্তাহে আবার ফিরে আসছি শান্তিনিকেতনের আশেপাশে সিরিজের 4র্থ পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।